KTV Originals। এলিমিনেটর হয়ে গেল, তার সবচেয়ে আবেগপূর্ণ মুহূর্ত কোনটা? আমি জানি না আপনারা কি বলবেন। ঠিক ম্যাচের পর দেখবেন নরেন্দ্র মোদী স্টেডিয়ামে একটি কিশোরকে দেখাচ্ছিল যে কাঁদছে, আর তার সঙ্গে আসা অভিভাবক, সম্ভবত তার বাবাই হবেন, তাকে সান্ত্বনা দিচ্ছে। এই ছেলেটি সারা পৃথিবীতে ছড়িয়ে থাকা বিরাট কোহলি এবং আরসিবি সমর্থকদের আজকের এই মহা যন্ত্রণার প্রতীক। কিন্তু এই যন্ত্রণা, এই দীর্ঘশ্বাস আরসিবির, যে 2008 থেকে তারা আইপিএল খেলছে, যে আইপিএলে তাদের সবচেয়ে বড় সৌধ হিসেবে বিরাজ করছেন বিরাট কোহলি, কিন্তু আজও তারা আইপিএল ট্রফিটা তাদের কাছে অধরা থাকলো, এই সিজনেও অধরা থাকলো, কারণ তারা আজকে আহমেদাবাদে বিদায় নিল আইপিএল থেকে। কিন্তু আমায় যদি জিজ্ঞেস করেন যে আশ্চর্য কি আরসিবির বিদায়, আমি আশ্চর্য নই। অনেকে অলরেডি লিখছিলেন যে ফাইনাল হবে আরসিবি কেকেআর এর মধ্যে, আরসিবি হয়তো জিতবে। আমার মনে হয়নি। ইনফ্যাক্ট 2-3 দিন আগে একজন বিখ্যাত পরিচালক, তার সঙ্গে টেলিফোনে এটা নিয়েই কথা হচ্ছিল। আমি বলছিলাম আরসিবির সবচেয়ে বড় সমস্যা হবে আজকের ম্যাচটা। যদি আজকের ম্যাচটা আরসিবি পেরিয়ে যায়, তাহলে কিন্তু আরসিবিকে রোখা মুশকিল হবে। কেন বলছিলাম? দুটো কারণ। একটা হচ্ছে যে আরসিবি সিএসকের সঙ্গে জেতার পর এমন একটা উন্মাদনা, এক্সটেসি একটা তৈরি হয়েছিল যে কোথাও মনে হচ্ছিল একটা ক্রেসেন্ডোতে টিমটা রিচ করে গেছে। যখনই এরকম কোনো মানসিকতা হয়, আমি সাংবাদিক জীবনের নানান অভিজ্ঞতায় দেখেছি, তখন একটা টিম সেটা থেকে ফিরে আসতে তাদের সমস্যা হয়। আজকে আমি দুটো নমুনা দিই। যে ডায়মন্ড ম্যাচে জেতার পর ইস্টবেঙ্গল কিন্তু পরের ম্যাচটা হেরে গিয়েছিল। ওই রকম মোহনবাগানকে হারানোর পর, 4-1 হারানোর পর, একটা ওই রকম ম্যাচ জেতার পর এমন একটা জিনিস তৈরি হয় যে সেই আবেগেরই হ্যাংওভার থেকে বেরোনোটা প্রবলেম হয়ে যায়। আমি যখন প্রথম সাংবাদিক জীবনে আসি, তখন সব লেখাতে লিখতাম যে জেতার পর উদ্দীপনা, বাড়তি উদ্দীপনা নিয়ে টিমটা খেলবে, হয়তো হয়। কিন্তু কবে থেকে নতুনভাবে ভাবতে শুরু করি, 96 বিশ্বকাপে বেঙ্গালুরুতে যেদিন ভারত পাকিস্তানকে হারিয়ে দেয়, আপনাদের অনেকের মনে থাকবে ম্যাচের কথা। ওয়াকার ইউনিসকে 6 মেরেছিলেন অজয় জাডেজা, দুর্দান্ত খেলেছিল ভারত। জাভেদ মিয়াঁদাদের বিদায়ী ম্যাচ। সেই ম্যাচের পরের দিন দুপুরবেলা যখন বেঙ্গালুরুতে টিমের হোটেলে যাই, তখন নবজোৎ সিং সিধুর ঘরে দেখি উনি জাস্ট রিল্যাক্স করছেন। সেই সময় সিধু প্রায় কথাই বলতেন না। কপিল দেব বলেন সিধু সেই সময় একদম ব্যাকফুটে থাকতো, বাকি জীবন হঠাৎ করে ফ্রন্ট ফুটে চলে এলো। সেই সিধু আমায় বলেছিলেন, দাদা এই ম্যাচ জেতার পর আমরা লাহোর যাচ্ছি, কেউ আটকাতে পারবে না, আপনি লিখে দিন লাহোরে আমরা। আমি যথারীতি লিখেছিলাম, কারণ ওরম উচ্ছ্বাসে বলছেন ওইরকম ম্যাচ জিতে উঠেছেন। তারপরে ইডেন গার্ডেন্সে কি হয়েছিল আমরা সবাই জানি। আসলে একটা তুঙ্গস্পর্শী উচ্ছ্বাসে যখন একটা টিম রিচ করে যায়, সেটা থেকে বেরোনোটা সহজ নয়। অনেক সময় টিমগুলো পারে, অনেক সময় পারে না। আরেকটা জিনিস মনে হচ্ছিল যে রয়্যাল চ্যালেঞ্জার্সের তুলনায় রাজস্থানের বোলিং অ্যাটাকটা অনেক সুসংগত। আমরা যদি জাস্ট নামগুলো দেখি, আবেশ খান, ট্রেন্ট বোল্ট, যার কথা বারবার বলছিলাম যে মিচেল স্টার্ক হয়ে উঠতে পারেন, দেখুন 4 ওভারে 16 রান দিয়ে 1 উইকেট। সন্দীপ শর্মা, তাও তো সন্দীপ শর্মা যথেষ্ট ভালো বল করেন। আজকে টেনশনে, এই নকআউট ম্যাচের টেনশনে মনে হলো কোথাও চোখ করে গেছিলেন, সেটা প্রথম 2 ওভারই 25 রান দিয়ে বসলেন। তার সঙ্গে আছেন রবিচন্দ্রন অশ্বিন এবং চাহেল, যজুবেন্দ্র চাহেল। রবিচন্দ্রন অশ্বিন আজকে 4 ওভারে 19 রান 2 উইকেট। আবেশ খান দারুণ বোলিং করেছেন। আম্পায়ার যদি একটা আউট না দিত, মানে অব্যর্থ আউট যদি রিভার্স না করে দিতেন থার্ড আম্পায়ার অনিল চৌধুরী, তাহলে কিন্তু অনেক আগেই রাজস্থান রয়্যালস জিতে যায়। কারণ দীনেশ কার্তিক যে 11 রান করেছেন, তার একটা রানও তার প্রাপ্য নয়। প্রথম বলেই তিনি আউট ছিলেন। প্লাম এলবিডব্লিউ ছিলেন। আম্পায়ার আউট দেওয়ার পর কি করে থার্ড আম্পায়ার অনিল চৌধুরী রিভার্স করলেন বোধগম্য নয়। কারণ বলটা পরিষ্কার প্যাডে লেগে ব্যাটে লেগেছিল। আম্পায়ার হঠাৎ বলে দিলেন যে ব্যাটের কানায় লেগে প্যাডে লেগেছে। অনিল চৌধুরীর এই ডিসিশনটা, আমার তো মনে হয় যে প্লেয়াররা যেরকম টিম থেকে বাদ পড়েন, প্লেয়ারদের যেরকম ম্যাচ ফিট জরিমানা হয়, আম্পায়ারদের সেটা হয় না। কিন্তু তাকে আরেকবার থার্ড আম্পায়ার বাকি আইপিএলে রাখার আগে বিসিসিআই আবার ভাবা উচিত। কারণ এই ডিসিশনটা ওয়াজ এ শকার এবং এই ম্যাচের ভাগ্য বদলে দিতে পারতো। কারণ দীনেশ কার্তিক গোটা টুর্নামেন্টে 195 স্ট্রাইক রেটে ব্যাট করছিলেন। আজকে হয়তো তার লাস্ট আইপিএল খেললেন। খেলার শেষে কোহলিকে দেখে খারাপ লাগছিল, কিন্তু কিছু করার নেই।
অপোনেন্ট টিমটা বেটার টিম, যদিও জোস বাটলার নিয়ে আবার বলছি, যে টিমে আবেশ খান, সন্দীপ শর্মা, ট্রেন্ট বোল্ট আছেন, রবিচন্দ্রন অশ্বিন, যজুবেন্দ্র চহল, তারা ভালো টিম। শুধু সিমরন হেটমেয়ার লাস্টে এসে ম্যাচটাকে ওই মানে একটা শক্তি চট্টোপাধ্যায়ের মতো অনেকটা সিমরন হেটমেয়ার একটা সিনড্রোম আছে যে ব্রিলিয়েন্ট কিন্তু বাউন্ডুলে, হঠাৎ করে জেতা ম্যাচ, লাস্টে তিনি হঠাৎ করে একটা আনটপকা মেরে ম্যাচটাকে আবার বেরিয়ে দিয়েছিলেন। কিন্তু পাওয়েল, যিনি আজকে 4টে ক্যাচ ধরেছেন, ফার্স্ট ক্যাচ ওয়াজ অ্যাবসলিউটলি ব্রিলিয়েন্ট, তিনি সেন্সিবল ব্যাটিং করে বার করে দিলেন। যশস্বী জয়সওয়ালকে দেখে কিন্তু একদমই মনে হয়নি যে খুব ভালো মেজাজে আছেন। একদম ইন্ডিয়ান টিম তাকে নিয়ে খুব শান্তিতে থাকবে ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকায়। ওই 45 রান ছিল, অত্যন্ত নড়বড়ে 45। সঞ্জু স্যামসন তিনিও ফিরে গেলেন। একটা সময় মনে হচ্ছিল যে আবার বোধহয় চোখ করবে রাজস্থান রয়্যালস, কারণ লাস্ট 4টে ম্যাচ তারা হেরেছিল এবং এমন ম্যাচটা এমন জায়গায় চলে গিয়েছিল যে নার্ভ ঠিক করতে পারবে, ঠিক রাখতে পারবে, তারা জিতবে। সেই সময় আমি বলবো যে পাওয়েল এবং তারপরে অশ্বিন তখন নামেন। তার আগে রিয়ান পরাগ একটা খুব ইম্পর্টেন্ট ইনিংস খেলেছেন। রিয়ান পরাগ খেলা মানে যখনই তিনি ভালো খেলেন, অদৃশ্যে বিহু বাজতে শুরু করে, আসামের সর্বত্র লোকে টেলিভিশন আর মোবাইল খুলে ফেলে। রিয়ান পরাগ একজন অত্যন্ত উজ্জ্বল তারকা। আজকের ইনিংস দেখার পর বলছি, রাহুল দ্রাবিড় নিশ্চয়ই খেলাটা দেখছিলেন। আন্ডার প্রেশার রিয়ান পরাগের আজকের ব্যাটিং দেখার পর তার নিশ্চয়ই মনে হবে যে আমার কোনো স্ট্যান্ড বাই লিস্টে রিভাইজ করার দরকার হলে এই ছেলেটিকে আমি নিয়ে নেব। সব মিলিয়ে আমি বলবো যে সঞ্জু স্যামসন একদিকে বরাবর কাব্যে উপেক্ষিত পেছনে থাকেন, আরেকদিকে বিরাট কোহলির মতো আলোকোজ্জ্বল তারকা, যিনি আজকে হাডলে টিমকে অ্যাড্রেস করছিলেন, কারণ তিনি জানেন অন্য দিনে তিনি ক্যাপ্টেন, আজকে তিনি সুপার ক্যাপ্টেন, আজকে আরো বেশি তাকে করতে হবে। সামাও পারলেন না, তীরে এসে তরি ডুবে গেল। এবং আমি বলবো যে এই 4টে ম্যাচ একসঙ্গে হারা একটা টিম আজকে জিতে গেল, এবং জিতে গিয়ে বিরাট কোহলি যে স্লগ সুইপে তিনি গোটা টুর্নামেন্টে স্পিনারদের এগেনস্টে এত রান করেছেন। তারা ফাফ ডু প্লেসিস স্পিনারদের এগেনস্টে এই টুর্নামেন্টে অ্যাভারেজ শুনলে অবাক হয়ে যাবেন, 55, যেটা ট্র্যাডিশনালি বলা হতো কোহলির দুর্বলতা, 55। এই স্লগ সুইপ শটটাই তাকে এত রান দিয়েছে, সেই স্লগ সুইপ শটটাই তাকে টুর্নামেন্টের বিদায় বেলায় তার পতন ডেকে আনলো। আর ফাফ ডু প্লেসিস তিনি আগেই আউট হয়ে গেছেন ট্রেন্ট বোল্টের ম্যাজিকে। ট্রেন্ট বোল্ট যে আজকে বল করলেন তাতে দেখে মনে হচ্ছিল তিনিও একজন মিচেল স্টার্ক। আসলে নকআউট ম্যাচ মানে তাই, নকআউট ম্যাচ মানে সন্দীপ শর্মারা হারিয়ে যান অনেক সময়, আর নকআউট ম্যাচ মানে ট্রেন্ট বোল্টরা, মিচেল স্টার্করা উঠে আসেন পূর্ণোদ্যমে, এমনকি রিয়ান পরাগও তাদের সঙ্গে উঠে আসেন। আবার বলছি যে কোহলির হয়তো কান্না, কিন্তু একই সঙ্গে বিহুও তো বাজছে, নাচছেও তো আসামের সবাই তার সঙ্গে, শুধু আসাম কেন, তার বাইরেও হয়তো নাচছে রাজস্থান রয়্যালস টিমটা। আবার বলি, সঞ্জু স্যামসং এর জন্য খুব ভালো লাগছে, একদম সবসময় প্রচারের পিছনে থাকেন, তাকে নিয়ে হই হট্টগোল নেই, কি শান্তভাবে টিমকে পরিচালনা করেন। সাধে কি রবি শাস্ত্রী বলেছেন যে সঞ্জু স্যামসনকে ভবিষ্যতের ভারত অধিনায়ক বাছা যায়। কিন্তু এত কিছুর পরেও আমায় যদি জিজ্ঞেস করেন যে এরপর এলিমিনেটেড টু মানে কোয়ালিফায়ার ট্যুর ম্যাচে ফেভারিট কে, আমি বলবো সানরাইজার্স হায়দ্রাবাদ। কে জানে কি হবে।